নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবে না। আজকের আমাদের গল্প মুক্তি। তো চলো বেশি সময় না নিয়ে আজকের আমাদের গল্প শুরু করি। বীরভূম জেলায় প্রত্যন্ত গ্রাম বেলতলা। চারপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা, আর উত্তরে ঘন শালবনের ভেতরে দাঁড়িয়ে আছে এক ভাঙাচোরা বাড়ি। সেই বাড়ি নিয়ে গ্রামে বহুদিনের আতঙ্ক। সন্ধে নামলেই কেউ আর ওই পথে হাঁটে না, কারণ মাঝরাতে ভেসে আসে অদ্ভুত আওয়াজ। হঠাৎ হঠাৎ বাঁশ ভাঙার মতো শব্দ, আবার কখনো দীর্ঘশ্বাসের মতো হাহাকার। বৃদ্ধরা বলে অনেক বছর আগে সেখানে থাকতো জমিদার বাড়ির কারবারি হারাধন শিকারী। জমিদারের ধন সম্পদ পাহারা দিত সে, কিন্তু এক রাতে হারাধনের মৃত্যু হয় রহস্যজনকভাবে। কেউ বলে তাকে খুন করা হয়েছিল, আবার কেউ বলে ধন সম্পত্তির লোভে শয়তানি খেলার শিকার হয়েছিল সে। সেই থেকে হারাধনের অশান্ত আত্মা নাকি মুক্তি পায়নি এখনো। গ্রামবাসীরা বাড়িটাকে বলে শিকারীর ভিটে। দিনে যত শান্তই লাগুক, রাতে সেখানে গেলে নাকি মানুষের গলায় স্বর শোনা যায়, আমাকে মুক্তি দাও, আমায় মুক্তি দাও। গ্রামের দোকানদার, মাঝি, কৃষক সবাই ভয়ে কাটা। কেবল একজনই হেসে উড়িয়ে দেয় সব কথা, নতুন আসা স্কুল মাস্টার গণেশ মণ্ডল। বেলতলার নতুন স্কুল মাস্টার গণেশ মণ্ডল খুব পড়াশোনায় মানিকজোর। শহর থেকে এসে এই গ্রামের প্রাইমারি স্কুলে চাকরি নিয়েছে। গ্রামের মানুষ তাকে সম্মান করলেও একটা জিনিস নিয়ে অস্বস্তি সবসময় থেকেই যায়। সে গ্রামের লোকেদের কুসংস্কার আর ভূতের গল্প নিয়ে তীব্র ঠাট্টা করে। চায়ের দোকানে সবাই বসে গল্প করছিল। রাত তখন প্রায় 8টা। দোকানে কেরোসিন লণ্ঠনের আলো কাঁপছিল। বৃষ্টি থেমে গিয়ে চারপাশে কাদা আর দূরে ব্যাঙ ডাকা শোনা যাচ্ছিল। দোকানদার হরু দত্ত হঠাৎ বলল, মাস্টার মশাই, আপনি জানেন তো কাল রাতে আবার শিকারীর ভিটে থেকে আওয়াজ উঠেছে। কেষ্ট মাঝি বলছে, স্পষ্ট গলার স্বর শুনেছে, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। গণেশ মণ্ডল হেসে উঠল, আরে হরুদা, এসব মন গড়া হাওয়ার আওয়াজ। কাক শকুন ডাকার শব্দেও তোমরা ভূতের ডাক ভাবো। তোমরা যদি বই পড়ে মাথা খাটাতে, তাহলে এসব বাজে ভয় তোমাদের গ্রাস করতো না। দোকানে বসা কৃষক নিতাই ঘোষাল চুপ করেছিল। সে বলল, মাস্টার মশাই, একবার চেষ্টা করে যান না। একা এই ভিটের সামনে দাঁড়িয়ে থাকুন, দেখবেন বুক কাঁপতে থাকে কিনা। গণেশ মণ্ডল আরো গভীর হেসে বলল, তাহলে ঠিক আছে, আজই আমি প্রমাণ করে দেব ভূত বলে কিছু নেই। আজ রাতেই যাব শিকারীর ভিটেতে। এই কথা শুনে দোকানে হাওয়া জমে গেল। সকলে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। গণেশ মণ্ডল খাওয়া দাওয়া সেরে একটা লণ্ঠন, খাতা আর কলম নিল। সে ঠিক করলো ভিটেতে বসে নোট করবে কি ধরনের শব্দ হয় আর কি কারণে হয়। বাড়ি থেকে বেরোতেই গ্রামের কুকুরগুলো হঠাৎ একসাথে চিৎকার শুরু করলো। চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেল। আকাশে মেঘ ঘনিয়ে চাঁদটাকেও ঢেকে দিল। রাস্তার ধারে কাদা জমে আছে। কচকচে আওয়াজ করে পা ফেলছিল গণেশ। হাতে লণ্ঠন, বুক ভরা দম্ভ। ভূত বলে কিছু নেই। ভাঙাচোরা বাড়িটার কাছে যেতেই যেন হাড় হিম করা এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। গাছের ডালে ঝিঝি পোকাও হঠাৎ থেমে গেল। গণেশ মণ্ডল গম্ভীর স্বরে বলল, এটাই তোমাদের ভূতের বাড়ি। একেবারে ভাঙা ইট বাতাস ঢুকে আওয়াজ করছে, এই আর কি। সে বাড়ির ভিতরে ঢুকে একটা চাল ভাঙা ঘরের মাঝখানে বসে লণ্ঠনটা রাখলো। খাতায় লিখতে শুরু করলো। সময় রাত 12টা।
বাতাসের বেগ মাঝারি, শব্দ নেই। ঠিক তখনই পিছন থেকে টুকটুক করে জল পড়ার শব্দ শোনা গেল। গণেশ লণ্ঠন হাতে ঘুরে দাঁড়ালো। দেয়ালে কোনো চিহ্ন নেই। আবার লিখতে শুরু করল। হঠাৎ করেই একটা ভাঙা জানালার ফাঁক দিয়ে ভেসে এলো গলার শব্দ, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। গণেশ প্রথমে ভেবেছিল হাওয়া, কিন্তু শব্দটা বারবার আসতে লাগলো, ধীরে ধীরে আরো কাছে, আরো গভীর। আমায় মুক্তি দাও, আমি শিকারী, আমি বন্দী। গণেশের গলা শুকিয়ে গেল, তবু সাহস করে ডাক দিল, কে ওখানে? বেরিয়ে এসো। চারিদিক নিঃশব্দ। হঠাৎ তার খাতার পাতাগুলো ঝড়ের মতো উল্টে যেতে লাগলো। লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে গণেশ মণ্ডল স্পষ্ট শুনতে পেল, আমি হারাধন শিকারী, আমার রক্তে বিশ্বাসঘাতকতা হয়েছিল, আমার ধন লুটেছিল, আমার মুক্তি চাই, মুক্তি। গণেশ মাটিতে ঠক করে বসে পড়ল। বুক কেঁপে উঠেছিল, হাত থেকে খাতা পড়ে গেল। আর তখনই দেখা গেল ভাঙা দেয়ালের আড়াল থেকে এক ছায়া এগিয়ে আসছে, মানুষের মতো বড়, কিন্তু মুখ নেই, কেবল লাল লাল চোখ জ্বলছে অন্ধকারে। গণেশ মণ্ডল তখন স্থির দাঁড়িয়ে, ভয় আর কৌতূহলের মাঝে। এ কি তার কল্পনা, নাকি সত্যি হারাধন শিকারীর আত্মা তার সামনে দাঁড়িয়ে? শিকারীর ভিটের অন্ধকারে দাঁড়িয়ে অবাক হয়ে গেল গণেশ মণ্ডল। তার সামনে ভাঙা দেয়ালের আড়াল থেকে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর ছায়া। ছায়ার কোনো মুখ নেই, কেবল দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। বুকের ভেতর থেকে গর্জে উঠেছে এক অচেনা গলার স্বর, আমি হারাধন শিকারী, আমার রক্তে বিশ্বাসঘাতকতা হয়েছিল, আমার ধন লুটেছিল, আমি মুক্তি চাই, আমায় মুক্তি দাও। গণেশ মণ্ডলের গলা শুকিয়ে কাঠ, তবু কষ্ট করে বলল, তুমি সত্যি আছো নাকি আমি ভ্রম দেখছি? সঙ্গে সঙ্গে ভিটের চারপাশ কেঁপে উঠল। ভাঙা দেওয়াল থেকে ঝরে পড়তে লাগলো ধুলো বালি। হাওয়ার ঝাপটায় লণ্ঠনটাকে আবার জ্বালিয়ে তুলল, কিন্তু আলো কেবল সেই ছায়ার চোখে প্রতিফলিত হচ্ছিল। ছায়াটা ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। এবার গলা আরো ভারী, আরো হাহাকারে ভরা, আমি স্বাভাবিকভাবে মরিনি। গণেশ মণ্ডল, আমাকে বন্ধুরাই হত্যা করেছিল। আমার ধন সম্পদ লুটে নিয়ে তারা গ্রাম ছেড়ে পালায়। আমার আত্মা তাই বাধা এই বেটেতে। মুক্তি চাই, মুক্তি। গণেশ ভয়ে কাঁপছিল, কিন্তু কৌতূহল চেপে বসেছিল। সে গলা শক্ত করে বলল, যদি সত্যি তুমি হারাধন হও তবে আমাকে প্রমাণ দাও। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। তারপর মাটির নিচ থেকে ঠকঠক শব্দ উঠতে লাগলো। গণেশ মণ্ডল পা সরাতেই দেখল ভাঙা মেঝের ফাঁক দিয়ে উকি দিচ্ছে একটা মূর্ছে ধরা লোহার তলোয়ার। ছায়ার গলা আবার ভেসে এলো, এই অস্ত্র দিয়েই আমার গলা কাটা হয়েছিল। এখানে চাপা দেওয়া আছে রক্তের দাগ, আমার শেষ চিহ্ন। গণেশ মণ্ডল, তুমি যদি সত্যি জ্ঞানী হও তবে আমার ইতিহাস গ্রামে প্রকাশ করো, সবাইকে জানাও আমার মৃত্যুর সত্য, তাহলেই আমি মুক্তি পাব। গণেশ আতঙ্কিত চোখে তলোয়ারের দিকে তাকিয়ে রইল। মাটির ফাঁক থেকে যেন রক্তের গন্ধ ভেসে আসে। আর হঠাৎ তখনই পেছন থেকে কানে এলো তীক্ষ্ণ ফিসফিসানি শব্দ, কিন্তু যদি তুমি মুখ খোলো তোমাকে ছাড়ব না। গণেশের মাথার চুল খাড়া হয়ে গেল। সে ঘুরে তাকাতেই অন্ধকারে কয়েকটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে থাকতে দেখল, যেন বহু মানুষের ছায়া। কেউ লাঠি হাতে,
কেউ দা, কেউ বন্দুকের মতো কিছু ধরে আছে। হারাধনের আত্মা ফিসফিস করে বলল, ওরাই আমার খনি, বিশ্বাসঘাতক বন্ধুরা। ওদের অভিশাপ এই ভিটেতে বাধা। কেউ শান্তি পায়নি, মুক্তি পাবে না কেউ, যদি না সত্য প্রকাশিত হয়। গণেশ বুক চেপে দাঁড়িয়ে রইল। বুঝতে পারছিল সে এখন মাঝখানে ফেসে গেছে। একদিকে অশান্ত আত্মা মুক্তি চাইছে, অন্যদিকে খুনিদের আত্মা হুমকি দিচ্ছে, চুপ করো। আকাশের মেঘ কেটে হঠাৎ বজ্রপাত হলো। আলোয় এক মুহূর্তের জন্য গণেশ দেখল তার চারপাশে অন্তত ৫-৬টা ছায়া দাঁড়িয়ে আছে। চোখ দুটো জ্বলছে লাল আগুনে। ভাঙা দেওয়ালের থেকে ভেসে আসছে হাহাকার, দীর্ঘশ্বাস আর তলোয়ারের টুংটাং আওয়াজ। গণেশ আর থাকতে পারল না। খাতা আর কলম ফেলে প্রাণপণে দৌড় দিল ভাঙা ভিটে থেকে বেরিয়ে। পিছনে শুনতে পাচ্ছিল হারাধন এবং খুনি আত্মাদের চিৎকার, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। মুখ খুলবি না, না হলে তুইও মরবি। হাঁপাতে হাঁপাতে ভোরের আলো ফোটার আগে সে গ্রামের দিকে ফিরল। পরের দিন সকালে চায়ের দোকানে সবাই দেখতে পেল গণেশ মণ্ডল ফ্যাকাশে মুখে বসে আছে, চোখের নিচে কালি, শরীর কাঁপছে। হরুদা দোকানদার জিজ্ঞেস করল, কি হলো মাস্টার মশাই? গিয়েছিলেন তো কাল রাতে শিকারির ভিটেতে? গণেশ চুপ করে রইল, কারো দিকে তাকালো না, শুধু নিজের মনে বিড়বিড় করছিল, আমি দেখেছি, আমি সব দেখেছি। মুক্তি চাইছে, কিন্তু যদি বলি তাহলে। গ্রামের মানুষ হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালো। সবাই বুঝল কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। ভোরবেলা স্কুল মাঠে কয়েকজন কৃষক জমা হয়েছিল। হাওয়ায় কাঁচা ধানের গন্ধ, চারপাশে কুয়াশা ভাসছে, কিন্তু সবার মুখ গম্ভীর, কারণ গণেশ মণ্ডলের অবস্থা দেখলে মনে হচ্ছিল সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। হরদত্ত দোকানদার আবার জিজ্ঞাসা করল, মাস্টার মশাই, সত্যি কথা বলুন, ওখানে কি দেখলেন? গণেশ মণ্ডল মাথা নিচু করে বসেছিল, ঠোঁট শুকনো, চোখ ফাঁকা। হঠাৎ কাপা গলায় বলল, আমি দেখেছি, সত্যি কিছু আছে ওখানে। হরিধন শিকারীর আত্মা, সে আমাকে তার হত্যার গল্প বলেছে। চোখে মুখে আতঙ্ক নিয়ে সে থেমে গেল। তারপর নিচু গলায় ফিসফিস করে বলল, কিন্তু আমি সব বলতে পারবো না, কারণ ওখানে আরও আত্মা আছে যারা তাকে হত্যা করেছিল। তারাই আমাকে মেরে ফেলবে যদি আমি মুখ খুলি। গ্রামবাসীরা হাঁ করে তাকিয়ে রইল। নিতাই ঘোষাল বলল, মাস্টার মশাই, আপনি তো বই পড়া মানুষ, তাহলে আপনি যদি ভয় পান আমাদের কি অবস্থা হবে বলুন তো? গণেশ মণ্ডল মাথা নেড়ে বলল, ভয় পাওয়া নয়, সত্যি প্রকাশ করতে হবে, না হলে গ্রামে শান্তি ফিরবে না। কিন্তু ঠিক তখনই হাওয়ায় যেন অদ্ভুত এক শীতলতা ভেসে এলো। কুয়াশার আড়াল থেকে কেউ যেন শীষ বাজাচ্ছে। গণেশ হঠাৎ গলা চেপে ধরল, মনে হচ্ছিল কেউ তার নিঃশ্বাস আটকে দিচ্ছে। সবার চোখের সামনে হঠাৎ তার গলাটা লাল হয়ে উঠল, আর কানে ভেসে এলো এক ভৌতিক শব্দ, চুপ কর, মুখ খুলবি না। গ্রামবাসীরা আতঙ্কে ছিটকে গেল। কেউ তাকে ধরতে এগোলো, কিন্তু সঙ্গে সঙ্গে শব্দ থেমে গেল। গণেশ আবার স্বাভাবিক হয়ে গেল, তবে ঘামতে ঘামতে মাটিতে বসে পড়ল। গ্রামে তখনই সিদ্ধান্ত হলো এমন অশুভ ঘটনা আর চলতে দেওয়া যায় না। সবাই মিলে ডাকা হলো গ্রামের প্রখ্যাত ওঝা কালীপদ চক্রবর্তী। কালীপদ এলেন লাল পাগড়ি পরে, হাতে লাঠি আর গলায় ঝোলানো তাবিজ মানিক। তিনি সোজা গণেশ মণ্ডলের দিকে তাকালেন। আমি সব বুঝতে পারছি,
শিকারীর আত্মা মুক্তি চাইছে, কিন্তু খুনিদের আত্মারা তাকে বেঁধে রেখেছে। সেই সঙ্গে তোমাকেও সতর্ক করেছে, এই লড়াই সহজ হবে না। গ্রামবাসীরা ভয়ে গুম গুম করে উঠল। কেউ বলল, কালিদা, আপনি না থাকলে আমরা সবাই শেষ হয়ে যাব। কালীপদ গম্ভীর গলায় বললেন, ভয় পেও না, তবে সত্য জানতে গেলে সবাইকে একসাথে যেতে হবে শিকারীর ভিটেতে। ওখানে মন্ত্রপাঠ করে আত্মাদের মুখোমুখি হতে হবে, না হলে এ অভিশাপ কাটবে না। সেদিন বিকেল থেকেই গ্রামটা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাখিরা অকারণে ডানা ঝাপটাতে লাগলো, কুকুরেরা ঘেউ ঘেউ করে উঠল। গণেশ মণ্ডল নিজের খাতা হাতে নিল। সে জানত আজকের রাত হয়তো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ওঝা কালীপদ লাঠি হাতে মন্ত্র পড়ছিলেন। কয়েকজন সাহসী যুবক, নিতাই ঘোষাল, হরুদা, দোকানদার আর 2 কৃষক ওনার সঙ্গে রওনা দিল ভিটের দিকে। চাঁদ আকাশে আধখানা, বাতাসে কুয়াশা জমে গেছে। 5-6জন মিলে হাঁটছিল শিকারীর ভিতের দিকে। ভাঙা বাড়ির কাছে পৌঁছাতেই আবার সেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বইল। মেঝো থেকে যেন দীর্ঘশ্বাস উঠল। হঠাৎ কোথা থেকে গলার আওয়াজ ভেসে এলো, আমায় মুক্তি দাও। গণেশ মণ্ডল বুক চেপে দাঁড়িয়ে রইল। হরু কেঁপে উঠে বলল, কালিদা, শুরু করুন। কালীপদ লাঠি মাটিতে ঠক ঠক করে মন্ত্র পড়তে লাগলে। আগুন জ্বালিয়ে চারিদিক ঘিরে রাখা হলো, কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে অন্য গলার আওয়াজ ভেসে এলো, চুপ কর, মুখ খুললেই মরবি। এবার সবাই একসাথে দেখলো দেওয়ালের আড়াল থেকে কালো কালো ছায়া বেরিয়ে আসে। 5-6 জনের মতো, হাতে লাঠি, দা, বন্দুক, সবই অস্পষ্ট। চোখগুলো জ্বলছে আগুনের মতো। একদিকে শিকারীর আত্মা হাহাকার করছে, আমায় মুক্তি দাও। অন্যদিকে খুনিদের আত্মারা গর্জে উঠছে, সত্য প্রকাশ পেতে দেওয়া যাবে না। গণেশ মণ্ডল কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে। ওঝা কালীপদ গম্ভীর স্বরে মন্ত্র পড়ছেন, আগুন জ্বালাচ্ছেন, কিন্তু ছায়াগুলো এগিয়ে আসছে আরো কাছে, আরো ভয়ঙ্কর রূপে। চারপাশে হঠাৎ বজ্রপাত হলো। আলোয় মুহূর্তের জন্য দেখা গেল হারাধন শিকারীর মুখটা। গলায় গভীর ক্ষত, চোখে ভরা দুঃখ, আর ঠোঁট কাঁপছে শুধু একটাই শব্দে, মুক্তি, মুক্তি। গণেশ মণ্ডল তখন দ্বিধায়। সে কি সত্য প্রকাশ করবে, নাকি ভয় পেয়ে চুপ থাকবে? কালীপদ ওঝা লাঠি উঁচু করে চিৎকার করলে, আজ রাতে এই রহস্য ফাঁস করতে হবে, না হলে গ্রামটা ধ্বংস হয়ে যাবে। চারপাশে আগুনের আলো, বজ্রপাত আর অগণিত আত্মার হাহাকার। শিকারীর ভিটের ভিতরে ভুতুড়ে পরিবেশ জমে উঠেছে। আগুনের লেলিহান শিকায় ভাঙা দেওয়ালগুলো যেন লালচে রঙে জ্বলজ্বল করছে। চারিদিকে কুয়াশা আর হাহাকার মিশে এমন এক শব্দ তৈরি করেছে যেন কেউ দূর থেকে বাঁশি বাজাচ্ছে, আবার কান্নাও করছে। গণেশ মণ্ডল ভয়ে কাঁপছে, কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত শক্তি তাকে দাঁড় করিয়ে রেখেছে। ওঝা কালীপদ চক্রবর্তীর লাঠি হাতে মন্ত্র পড়ছে, ওম বত্র ভূতনাথ স্বাহা। মন্ত্রের আওয়াজ গম্ভীর হয়ে উঠতেই শিকারীর আত্মা আরো প্রবল হয়ে চিৎকার করে উঠল, আমায় মুক্তি দাও, আমার সত্য প্রকাশ করো, মুক্তি। ঠিক তখনই ভিটের অন্ধকার থেকে বেরিয়ে এলো 5-6টা ছায়া। তাদের গলার স্বর একসাথে গর্জে উঠল, না, সত্য প্রকাশ হবে না। যে মুখ খুলবে সে আজ মরবে। আত্মারা যেন আগুনের আড়াল ভেদ করে এগিয়ে আসছিল। চোখগুলো লাল আগুনের মতো, হাতে অদৃশ্য অস্ত্র। হঠাৎ এক ছায়া ঝাঁপিয়ে পড়ল গণেশের দিকে। গণেশ চিৎকার করে উঠল, কিন্তু কালীপদ ওঝা লাঠি দিয়ে মাটিতে আঘাত করতেই এক ধাক্কায় ছায়াটা পিছিয়ে গেল। চারদিকে আগুনের শিখা আরো উঁচু হয়ে উঠল। ওঝা চিৎকার করে বললেন, মাস্টার মশাই,
এখনই সময়, তুমি যা শুনেছ সব বলে দাও, না হলে আমিও তোমাকে বাঁচাতে পারবো না। গণেশ বুকের ভেতর কাঁপন সামলে চিৎকার করে উঠল, আমি জানি, আমি শুনেছি হারাধন শিকারীর তার নিজের সাথীরাই হত্যা করেছিল। ধন সম্পত্তির লোভে তারা তার গলা কেটে এই ভিটেতে পুঁতে রেখেছিল, তারপর পালিয়ে যায়। কিন্তু তাদের আত্মাও এখানে বন্দী হয়ে আছে, কারণ ওরা রক্তের ঋণ মিটিয়ে যেতে পারেনি। শিকারীর আত্মা তখন গর্জন করে উঠল, এই সত্যি আমি চাইছিলাম, বহু বছর ধরে অপেক্ষা করছি। হঠাৎ তার ছায়াটা যেন লম্বা হয়ে পুরো আকাশ ঢেকে দিল। খুনিদের আত্মারা তেড়ে এলো গণেশের দিকে, কিন্তু কালীপদ মন্ত্র পাঠ করে আগুনের লঙ্কার দানা ছুড়ে দিতে আগুন ফুঁসে উঠল। ছায়াগুলো হাহাকার করে পিছু হাঁটতে লাগলো। গণেশ আবার চিৎকার করে বলল, শিকারীর মৃত্যু ছিল বিশ্বাসঘাতকতার ফল। তোমাদের অভিশাপের জন্যই এই গ্রাম শান্তি পায়নি। আজ আমি সত্য প্রকাশ করলাম, শিকারীর আত্মা, তুমি মুক্তি পাও। এই কথা শেষ হতেই বজ্রপাত হল। এক তীব্র ঝড় উঠল, যেন আকাশ ফেটে যাচ্ছে। শিকারীর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। তার গলার শেষ শব্দ ভেসে এলো, ধন্যবাদ, বহু বছরের অপেক্ষার পর আমি মুক্তি পেলাম। তারপরে চারিদিক নিস্তব্ধ, শুধু আগুনের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই খুনিদের আত্মারা আবার গর্জে উঠল, আমরা এখনো মুক্তি পাবো না, আমরা রক্তে বাঁধা, আমরা এই গ্রাম ছাড়বো না। তুমি সত্য প্রকাশ করলে, এখন তোর প্রাণ আমাদের চাই। গণেশ মণ্ডল মাটিতে বসে পড়ল। ওঝা কালীপদ গম্ভীর গলায় বললেন, শিকারী মুক্তি পেলেও খুনিদের আত্মা মুক্তি পায়নি। এখনো তারা গ্রামে অশান্তি ছড়াবে। যুদ্ধ শেষ হয়নি। গ্রামবাসীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে, কেউ বুঝতে পারছে না আসলে গ্রামটা কি সত্যিই মুক্তি পেল নাকি নতুন বিপদের দিকে এগোচ্ছে। গণেশ মণ্ডল মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি জানি তারা আমাকে ছাড়বে না। চারপাশে আবার ঠান্ডা হাওয়া বয়ে গেল। মনে হলো অন্ধকারের ভেতর থেকে সেই ভয়ঙ্কর চোখগুলো এখনো তাকিয়ে আছে। আগুনের চারপাশে গর্জন করছে খুনিদের অশান্ত আত্মারা। তাদের শেষ ছায়াটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, যতক্ষণ না কেউ প্রাণ বিসর্জন দেয় ততক্ষণ মুক্তি সম্ভব নয়। গ্রামবাসীরা আতঙ্কে একে অপরকে আঁকড়ে ধরল। গণেশ মণ্ডল কেঁপে উঠে বলল, তাহলে আমাদের মধ্যে একজনকে মরতে হবে। কালীপদ ওঝা চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবলেন, তারপর শান্ত গলায় বললেন, না, মৃত্যু একমাত্র পথ নয়। আত্মাদের মুক্তি দিতে হলে তাদের দোষ স্বীকার করানো দরকার। তারা যতদিন অপরাধে আটকে থাকবে ততদিন শান্তি পাবে না। তিনি মন্ত্রপাঠ শুরু করলেন। আগুনের মধ্যে লাঠি উঁচু করে চিৎকার করলেন, অশান্ত আত্মারা তোমাদের অপরাধ স্বীকার করো। বলো তুমি যে রক্তপাত করেছো তা ভুল ছিল। বলো তোমরা ক্ষমা চাইছো। ছায়াগুলো হাহাকার করে উঠল। তাদের মধ্যে একজন গর্জে উঠল, আমরা মেরেছিলাম লোভে জমি দখল করতে। আমরা পাপ করেছি, আমরা দোষী। আমরা মানুষ খুন করেছি, তাই শান্তি পাইনি। আজ আমরা স্বীকার করছি, আমাদের শান্তি হোক, আমাদের মুক্তি দাও। ঠিক তখনই আগুন হঠাৎ সাদা আলোর মতো জ্বলে উঠল। আকাশে বজ্রপাতের মতো আলো ছড়িয়ে পড়ল, কিন্তু কোনো শব্দ হলো না। এক এক করে সব ছায়ারা আলোর ভেতরে মিশে গেল। শিকারীর আত্মাও তখন হাসি মুখে এগিয়ে এলো। সে কালীপদকে প্রণাম করে বলল, আমার প্রতিশোধ আর দরকার নেই। আজ আমি শান্তি পেলাম, তোমাদের কৃপায় আমরা মুক্তি পেলাম। এক ঝলক আলোয় সবকিছু মিলিয়ে গেল। ভোর হলে বেলতলা গ্রামে
পাখির ডাক শোনা গেল। হাওয়া বইল ধান ক্ষেতের উপর দিয়ে। শিকারের ভিতরে যেন একদম সাধারণ ভাঙা বাড়ি। কোনো শব্দ নেই, কোনো ভয় নেই। গ্রামবাসীরা কালীপদ ওঝার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। গণেশ মণ্ডল চোখ ভিজে বলল, আপনার বুদ্ধিতেই আজ আমাদের মুক্তি হলো। মৃত্যু ছাড়া মুক্তি আসবে না ভেবেছিলাম, কিন্তু আপনি দেখালেন সত্যি জ্ঞানের শক্তি। কালীপদ শান্ত গলায় উত্তর দিলেন, ভয় নয়, সত্যি মুক্তি দেয়। এই সমাপ্তিতে কেউ মারা গেল না, কিন্তু খুনিদের আত্মা নিজের অপরাধ স্বীকার করে মুক্তি পেল। গ্রামবাসীরা বুঝল প্রায়শ্চিত্ত আর সত্য স্বীকারই হলো শান্তির পথ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প মুক্তি। কেমন লাগলো তোমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে আর সবাইকে ভালো